ফেব্রুয়ারিতে নির্বাচনের দিকে কতটুকু এগিয়েছে দেশ, আর ওই বাস্তবতা তৈরিতে ঐক্যমত্য কমিশনের সংলাপে রাজনৈতিক দলগুলোর মধ্যে এখন পর্যন্ত সমঝোতাই বা হয়েছে কতটুকু? এই প্রশ্ন যখন জনমনে ঘুরপাক খাচ্ছে, তখন এই বাস্তবতায় নির্বাচন, সংস্কার এবং চলমান রাজনীতি নিয়ে আমাদের সঙ্গে কথা বলতে আমাদের মাঝে আজকে রয়েছেন বিএনপির অন্যতম নীতি নির্ধারক সালাউদ্দিন আহমেদ। আপনাকে স্বাগত স্টার নিউজে। ধন্যবাদ। ঐক্যমত্য কমিশনে কয়েক দফায় আলোচনা হচ্ছে এবং এখনও সেই আলোচনা চলমান রয়েছে, কিন্তু যেটি বোঝা যাচ্ছে যে আলোচিত কিংবা বড় বিষয়গুলোতে এখনও সমঝোতাই হয়নি কিংবা আলোচনাতেই আসেনি। ফেব্রুয়ারিতে নির্বাচন করতে হলে যে বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ, আপনি কি মনে করছেন যে সব কিছু আসলে ঠিকঠাক এগোচ্ছে? আমি মনে করি সংস্কার বিষয়টি জাতীয় ঐক্যমত্য কমিশনের যে কন্টিনিউয়াস যে সংলাপ আলোচনা, এটা খুব শীঘ্রই সমাপ্ত হওয়া উচিত। কারণ যে প্রক্রিয়ায় যেভাবে আলাপ আলোচনা হচ্ছে তাতে তারা দীর্ঘ সময় নিচ্ছে। এই বিষয়গুলো আমরা যারা আলোচনা করছি, অংশগ্রহণ করছি, তাদের মধ্যে আমাদের একটা অনুধাবন হয়েছে, বড় বিষয়গুলো চিহ্নিত করে খুব দ্রুত আলোচনার মধ্য দিয়ে এটা জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠা করা উচিত। তবে এক্স্যাক্টলি ঐক্য কমিশনের প্রস্তাব 100% সবাইকে ঐক্যমতে আসতে হবে, এই ধারণা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এই জন্য আমরা চেয়েছি যে একটা চেক অ্যান্ড ব্যালেন্স, ভারসাম্যমূলক সরকার ব্যবস্থা, রাষ্ট্র পরিচালনার ব্যবস্থা এবং সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত হোক। তো সেই জায়গা থেকেই আমরা সমস্ত আলাপ আলোচনা আমাদের পক্ষ থেকে আমরা করে যাচ্ছি। কিন্তু যারা প্রপোর্শনের নির্বাচন চায়, যারা সাংবিধানিক কমিটি চায়, যারা উচ্চকক্ষে অনুপাতিক হারে চায়, নিম্নকক্ষে অনুপাতিক হারে চায়, তাদের আসলে রাজনীতির মাঠে জনগণের মধ্যে কতটুকু ভিত্তি আছে এবং সেটা জনগণের বক্তব্য কিনা, সেটা একটা বিশাল প্রশ্ন। গণমাধ্যম সহ বেশ অনেক বিশ্লেষকদের আলোচনায় তারা তিনটি বিষয়কে মোটা দাগে ফেব্রুয়ারিতে যদি ইলেকশন করতে হয় তার ক্ষেত্রে বড় বাধা হিসেবে চিহ্নিত করার চেষ্টা করেছেন। একটিকে তারা বলছেন যে অনেকে আগে স্থানীয় নির্বাচন চাচ্ছে সেটি, আরেকটি হচ্ছে আপনি বললেন যে ভোটের সংখ্যানুপাতে নির্বাচন পদ্ধতি, এবং আরেকটি জুলাই সনদ। আপনাদের মতামত কিংবা অবস্থান কি? কোনো অবস্থাতেই ফেব্রুয়ারির নির্বাচনের সাথে এই বিষয়গুলো জড়িত নয়, এবং ঐক্যমত্য কমিশনের টেবিলে যে আলোচনাগুলো এসে তার মধ্যে নিম্নকক্ষের সংখ্যানুপাতের ভিত্তিতে নির্বাচনের কোনো বিষয়ই আসে নাই। আমরা চেয়েছিলাম উচ্চকক্ষ হবে এমন একটি কক্ষ, যে কক্ষটা রাষ্ট্রের জন্য একটা অ্যাডভাইজরি রোল প্লে করবে। যারা রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে খ্যাতিমান ব্যক্তিত্ব, যাদের অবদান আছে, তাদেরকে এখানে নিয়ে এসে তাদের একটা অ্যাডভাইজরি রোল জাতি পাবে এবং রাষ্ট্র গঠনের ক্ষেত্রে, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তাদের একটা পরামর্শমূলক বিষয় এখানে থাকবে। এখন যদি চিন্তা করা হয় যে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের লেজিসলেশনের ক্ষমতা থাকবে কিনা, তাহলে সেটা সরাসরি নির্বাচনের বিধান রাখা উচিত। সেটা তো আমরা করিনি। আমরা কোনো ফেডারেল স্টেট নই, আমরা একক রাষ্ট্র ব্যবস্থার মধ্যে আছি, যেখানে এই আপার হাউসকে বলা হয় কাউন্সিল অফ দি স্টেটস। যেখানে কাউন্সিল অফ দি স্টেটস এই জন্যই থাকে যে ওই রাষ্ট্রটা স্টেটসের বিভিন্ন প্রভিন্সের সমন্বয়ে গঠিত একটা কান্ট্রি। আমাদের এখানে তো কোনো স্টেটস নাই, আমরা তো একক রাষ্ট্র। তারপরেও আমরা এই ধারণা এই জন্যই এনেছিলাম যে রাষ্ট্রের জন্য এটা অ্যাডভাইজারি রোলটা প্রয়োজন আছে, কিন্তু প্রকৃতপক্ষে এটা কাউন্সিল অফ স্টেটস নয়, সেটা আমাদের মাথায় রাখতে হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ নামে একটি রাজনৈতিক দল, তারা একটি মহাসমাবেশ করলো রাজধানীতে। সেখানে জামাত ইসলামী, এনসিপি সহ অনেক রাজনৈতিক দলকে দেখা গেছে, বিএনপিকে সেখানে দেখা যায়নি। ওখান থেকে তারা একটি দাবি করেছে, ভোটের সংখ্যানুপাতে নির্বাচন ছাড়া কোনো নির্বাচন তারা হতে দেবে না, এরকম দাবি এসছে। এবং আপনাদের যারা সমমনা ছিল যুগপৎ আন্দোলনে, তাদেরও অনেকেই একই ধরনের কথাই বলেছে। এই বক্তব্যগুলো নিয়ে আপনাদের অবস্থান জানতে চাই। একটি রাজনৈতিক দল তার ব্যানারে সমাবেশ করতেই পারে, তাদের নিজস্ব রাজনৈতিক কৌশল এবং নির্বাচনী কৌশল হিসেবে তারা বিভিন্ন দাবি উত্থাপন করতেই পারে। তারা কেন বলছে স্থানীয় সরকার নির্বাচন আগে হতে হবে, তারা কেন বলছে সংখ্যানুপাতে নির্বাচন হতে হবে, সেটা তো উদ্দেশ্য বোঝাই যায় পরিষ্কার। কারণ তারা সাধারণত নির্বাচনের ক্ষেত্রে দেখা গেছে বিভিন্ন নির্বাচনে তারা অংশ নিয়েছে। জাতীয় সংসদ তো দূরের কথা, স্থানীয় সরকারের কোনো নির্বাচনও তারা কোনো রকম সুবিধা করতে পারেনি কখনো। এখন তারা মনে করছে সারা দেশের প্রাপ্ত ভোটের সংখ্যার হারে যদি দুই একটা আসন পাওয়া যায়,
সেটা তাদের সেই বিবেচনা থেকেই দাবি। সেটা রাষ্ট্রের জন্য কতটুকু যৌক্তিক, দেশের জন্য কতটুকু যৌক্তিক, আমাদের রাজনৈতিক কালচারে সেটা আছে কিনা, সেটা কতটুকু প্রযোজ্য, সেটা সবাই জানে। রাজনীতির মাঠে একটি আলোচনা আছে যে ইসলামী দলগুলোর মাঝে একটি বড় ধরনের মোর্চা গঠন করার প্রক্রিয়া চলমান। তো সেই বাস্তবতা যদি সামনে আসে, ভোটের মাঠে বিএনপি কোনো চাপে পড়বে বলে মনে করেন কিনা? আমরাও শুনেছি এরকম একটা জোট গঠনের প্রক্রিয়া চলছে, তবে সেটা দেখতে হবে সামনে কোথায় যায়। আমরা এগুলোকে চাপ মনে করি না, কারণ আমরা অতীতের জাতীয় সংসদের ভোট প্রাপ্তির ইতিহাসটা আমরা খতিয়ে দেখেছি। তাতে কোন দল কত পার্সেন্ট কী পরিমাণে ভোট পেয়েছে আমাদের এটা একটা হিসাব করা আছে। সেটা 1991 সন থেকে আমরা দেখেছি এই পর্যন্ত, ওই ভুয়া নির্বাচনগুলো বাদ দিলে। তাতে করে তাদের ভোট প্রাপ্তির অবস্থানটা খুব একটা সুখকর নয়। এগুলা আমরা চাপ মনে করি না। বাংলাদেশের মানুষ উন্মুক্ত নির্বাচনের মধ্য দিয়ে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হলে যাদেরকেই পছন্দ করবে তারা রাষ্ট্র ক্ষমতায় যাবে, সরকার পরিচালনা করবে, এটাতে আমরা বিশ্বাস করি। নির্বাচন কমিশন পুনর্গঠনের আলোচনাটি আবার এত আলোচিত বা বড় পরিসরে আলোচনা আসছে কেন বলে মনে করেন? আপনারা কি ওই নির্বাচন কমিশন পুনর্গঠনের সঙ্গে একমত? অনেক প্রশংসিত হয়েছে এই নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়াটা। কোনোদিন কোনো আপত্তি আসে না তাদের কর্মকাণ্ডে, বিকজ তারা তো এখনো কোনো নির্বাচন ফেসই করেনি। কিন্তু যেদিন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিষয়ে একটা রায়, আদালতের রায় আসলো এবং তারপরে আইন মন্ত্রণালয় মতামতের জন্য ইলেকশন কমিশন পাঠালো, ওখান থেকে মতামত আসে নাই নির্ধারিত সময়ের মধ্যে, তারপরে নির্বাচন কমিশন গ্যাজেট নোটিফিকেশন করতে বাধ্য হয়েছে আদালতের রায় অনুসারে। এই সিদ্ধান্তের পরে কেউ কেউ এই রায় তাদের বিপক্ষে গিয়েছে, সেজন্য মনে করে নির্বাচন কমিশনের দিকে আঙ্গুলি উঠাচ্ছে। এটা সঠিক নয়। আমরা মনে করি এই নির্বাচন কমিশন যথেষ্ট এফিশিয়েন্ট এবং যথেষ্ট নিরপেক্ষ, এবং সবার মতামতের ভিত্তিতে এই নির্বাচন কমিশন গঠিত হয়েছে নিরপেক্ষ সরকারের অধীনে। তো এইটা নিয়ে কোনো প্রশ্ন তোলাটা আমরা মনে করি সঠিক হবে না। প্রধান উপদেষ্টার সঙ্গে প্রধান নির্বাচন কমিশনারের একটি সাক্ষাৎ হয়েছে, অনেক আলোচনাও হয়েছে নিশ্চয়ই। আপনারা কি কোনো ধারণা করতে পেরেছেন তাদের মধ্যে কি আলোচনা হয়েছে? আমরা বলেছি এই কি আলাপ হয়েছে সেটা জাতির সামনে স্পষ্টীকরণ করা উচিত উভয় পক্ষ থেকে, কমসে কম প্রধান উপদেষ্টার পক্ষ থেকে। যদি উভয় পক্ষ থেকে না হয়, নির্বাচন কমিশনের কাছে জিজ্ঞেস করতে পারেন আপনারা গিয়ে যে কী আলাপ হয়েছে। ওনারা হয়তো একটা প্রতিক্রিয়া দিয়েছেন শুনেছি, প্রধান উপদেষ্টার প্রেস সচিব, যেটা সৌজন্য সাক্ষাৎ। তো সৌজন্য সাক্ষাতের আড়ালে তো নির্বাচনের কথাই বলার কথা। নির্বাচনের প্রস্তুতি বা নির্বাচন সম্পর্কে প্রস্তুতি নেওয়ার জন্য নির্দিষ্ট সময়ের মধ্যে সেটা হয়তো পরামর্শ দিয়ে থাকতে পারেন। অতি অবশ্যই তফসিল ঘোষণার এখতিয়ার নির্বাচন কমিশনের, কিন্তু সেটা বেসড অন দিস মেসেজ যে প্রধান উপদেষ্টা কী বললেন, কারণ এটা তো কোনো স্বাভাবিক প্রক্রিয়ার মধ্যে আমরা নাই। তো সুতরাং সরকারের পক্ষ থেকেই সেই মেয়াদে নির্দিষ্ট একটা সময়সীমার কথা বলতে হবে নির্বাচন কমিশনকে। জুলাই আন্দোলনের মধ্য দিয়ে যে রাজনৈতিক দলের উৎপত্তি হয়েছে, তারা আবেদন করেছে নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে, এবং তারা বলছে যে তারা দেশব্যাপী সফর শুরু করতে যাচ্ছে, এবং তাদের বক্তব্যে বেশ আত্মবিশ্বাসীভাবে তারা বলছে তারা জয়ের ব্যাপারে তাদের বক্তব্য বেশ আত্মবিশ্বাসী মনেও হচ্ছে। আপনারা কি ভোটের মাঠে তাদেরকে কোনো শক্ত প্রতিপক্ষ মনে করছেন কিনা? আমরা তাদের সফলতা কামনা করি। আমরা চাই নতুন প্রজন্মের রাজনৈতিক ধারণা জনগণের সামনে প্রকাশিত হোক। জনগণ যদি সেটা গ্রহণ করে তাহলে তারা রাজনৈতিক মাঠে ভালো করতেই পারে। আমরা তাদের সফলতা কামনা করি, এটা আমাদের প্রত্যাশা প্রথম থেকেই ছিল। তাদের রাজনৈতিক অভিজ্ঞতা অর্জনের জন্য আমাদের পরামর্শ ছিল। ফেব্রুয়ারিতে ভোটের ব্যাপারে জামাত ইসলামের অবস্থান নিয়ে আপনাদের মূল্যায়ন জানতে চাই। জামাত ইসলামের অবস্থান তো পরিষ্কার। জামাত ইসলামের পরামর্শই তো ছিল যে রোজার আগে নির্বাচন হতে পারে, সেটা তাদের স্টেটমেন্টে আছে। কিন্তু তারা তো স্থানীয় সরকারকে আগে নির্বাচন দেওয়ার পক্ষে শক্ত অবস্থানেও নিয়েছেন। আর স্থানীয় সরকার নির্বাচন তারা রাজনৈতিক কৌশল হিসেবে চাইতেই পারে। সেটা স্থানীয় সরকার নির্বাচন করার কোনো যৌক্তিকতা আছে কিনা সেটা আমরা আগেও বলেছি, এখনও বলছি যে প্রতিটি স্তরে স্থানীয় সরকার নির্বাচন করার জন্য কমপক্ষে 6 মাস সময় লাগে। আমাদের এখানে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, সিটি কর্পোরেশন, পৌরসভা, অনেকগুলো স্তর আছে স্থানীয় সরকার নির্বাচনের। তো সেটা দাবি করা মানেই হয়তো তাদের মধ্যে এমন একটা ধারণা কাজ করছে যে নির্বাচন যতটা বিলম্বিত হয় সেই ধারণা কাজ করতেও পারে। এবারের এই জুলাই
চ্যালেঞ্জটা কি? ভবিষ্যৎ রাজনীতির ক্ষেত্রে এবারের জুলাইয়ের নিঃসন্দেহে গুরুত্ব বহন করে বলে আপনি মনে করেন কিনা, কিংবা আপনার চোখে ভবিষ্যতের রাজনীতির মূল্যায়ন জানতে চাই। বিজয় এবং সুখের মাস হিসাবে, তো এইটাকে আমরা ধরে রাখব জাতীয় একটা ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্যের প্ল্যাটফর্ম হিসাবে। এই প্ল্যাটফর্মটা আমাদেরকে কন্টিনিউ করতে হবে। আমাদেরকে এটার উপরে দাঁড়িয়েই আমাদেরকে নতুনভাবে গণতান্ত্রিক একটা শক্তিশালী গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে হবে। এবং এই প্ল্যাটফর্ম হবে আমাদের জন্য জাতীয় জীবনের সবচেয়ে বড় প্ল্যাটফর্ম, ঐক্যের জায়গা। এটাকে আমরা শক্তিতে পরিণত করব এবং আমাদের উদ্দেশ্য হবে এটা শক্তিশালী গণতান্ত্রিক সাম্যভিত্তিক বৈষম্যহীন একটা রাষ্ট্র বিনির্মাণ করা, গণতান্ত্রিক সমাজ বিনির্মাণ করা। এই জন্যেই আমরা সেই স্লোগানটা দিয়েছি, সবার আগে বাংলাদেশ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাদেরকে ধন্যবাদ। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। স্টার নিউজের সাথেই থাকুন।